প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন বাংলা ক্লাস বিএম দ্বাদশ তোমাদের স্বাগতম। আমি দীপক কুমার সাহা, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ। আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আমি পাঠদান করব সেটি হলো, তোমাদের পাঠ্য আছে ফেব্রুয়ারি 69 শামসুর রহমানের এই কবিতাটা। তো এই কবিতায় আমরা যে বিষয়টি আছে আমরা জানতে পারবো যে কবি কিভাবে আমাদের 1952 সাল এবং 1969 সাল এখানকার রাজনৈতিক পটভূমি কিভাবে এখানে তুলে ধরছেন কবিতাটায়। এটা একটা দেশপ্রেমমূলক কবিতা। তো প্রথমে আমরা কবি শামসুর রহমানকে যেভাবে জানি, কবি শামসুর রহমানকে আমরা জানি যে তিনি নাগরিক কবি বলা হয় কবি শামসুর রহমানকে, অর্থাৎ নগর জীবনের কথা তার কবিতায় অত্যন্ত সুন্দরভাবে উঠে উঠছে। এই জন্যই কবি শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয়। তো আমাদের এই যে কবিতাটা কবি শামসুর রহমানের, সেটা কবির নিজ বাসভূমি এই কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কবি 1929 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং 2006 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। কবি শামসুর রহমান আধুনিক কবিদের মধ্যে অন্যতম একজন খ্যাতিমান সম্পন্ন কবি। তার লেখা অনেক কাব্যগ্রন্থের মধ্যে আমরা বলতে পারি, যেমন বন্দি শিবির থেকে রৌদ্রকরণীতে, নিজ বাসভূমে। তো তার অনেক কবিতা আরও আছে, যে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। অত্যন্ত রাজনীতি সচেতন কবি শামসুর রহমান, তার কবিতায় সেই বিষয়গুলি অত্যন্ত সুন্দরভাবে উঠে এসেছে। আমাদের ফেব্রুয়ারি 1969 এই কবিতার মধ্যে যে প্রেক্ষাপট আছে আমরা সেটা বর্ণনা করব। যেমন 1952 সাল আমাদের বাঙালির জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ সাল, যে সময়কালে আমাদের বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য সেই তৎকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিলেন। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও সেই স্বল্প সংখ্যক লোকের মুখের ভাষা উর্দুকে তৎকালীন পাকিস্তান সরকার রাষ্ট্রভাষা করার উদ্যোগ নেয়। পাকিস্তানের জনক বলা হয় যাকে, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি এই উর্দুকে রাষ্ট্রভাষা করার পক্ষে ছিলেন। কিন্তু এই বিষয়টি যখন ঢাকাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তন উৎসবে এটি ঘোষণা করা হয়, তখন ছাত্ররা সেখানে তীব্র প্রতিবাদ করে এবং তখন যে আমরা মানি না, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ বাঙালি, রাষ্ট্রভাষা করলে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। সেই 1948 সালে এই ঘটনা, তখন থেকেই সেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন চলতে থাকে। 52-তে এসে 52-এর 21শে ফেব্রুয়ারি চূড়ান্ত রূপ লাভ করে। সেই সময় ঢাকার রাজপথে জীবন দিতে হয় অনেককে। তৎকালীন সেই সরকার সেই রাষ্ট্রভাষা আন্দোলনের মিছিলের উপর গুলি চালায় এবং সেখানে সালাম, রফিক, বরকত আরও অনেকেই সেখানে নিহত হয়। আন্দোলন আরও তীব্রতর হয় এবং তার প্রেক্ষিতে একসময় সেই পাকিস্তান সরকার রাষ্ট্রভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। তো এই যে আমাদের রক্তের বিনিময়ে ন্যায্য দাবি আদায় করা, এটা ছিল একটা আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এবং বাঙালি বীরের জাতি, তারা ন্যায় কথা বলতে ভয় পায় না। ন্যায়ের দাবির পক্ষে তারা সবসময় তারা জীবন উৎসর্গ করতেও তারা প্রস্তুত থাকে। এটা আমরা সেই 52-এর ভাষা আন্দোলন থেকে আমরা এই শিক্ষা লাভ করি। তো আমরা 52-এর ভাষা আন্দোলনের বিজয়ের পর আমাদের সেই ছাত্রদের সেই আন্দোলন, এদেশের বীর বাঙালির আন্দোলন কিন্তু থেমে যায় না। তাদের ন্যায্য অধিকারের দাবিতে যে আন্দোলনগুলো চলমান ছিল, যে বঙ্গবন্ধুর ঘোষিত সেই 6 দফা আন্দোলন, যেটাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়, এছাড়া ছাত্রদের
যে 11 দফা আন্দোলন, এগুলি সংযুক্ত করে এগুলি নিয়ে রাজপথে মিছিল মিটিং এগুলি চলতে থাকে এবং রাজনৈতিক পরিবেশ সেই সময় সেই পূর্ব পাকিস্তানের আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা খুবই মানে অত্যাচারের ছিল। শাসক গোষ্ঠী বাঙালিদের ন্যায্য এই দাবিগুলির প্রতি তারা কোনো মূল্যায়ন সম্মান প্রদর্শন করে নাই, বরঞ্চ তাদের উপরে অনেক অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে গেছে। এই অবস্থার প্রেক্ষিতে দেখা যায় ধারাবাহিক 52 পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামের চলমান অবস্থার মধ্য দিয়ে 1969 এসে একটা ব্যাপক মানে আন্দোলনের সৃষ্টি হয় এবং এই আন্দোলনে সেখানে আমাদের দেশপ্রেমটা ফুটে উঠেছে। কারণ সেই 52 থেকে আমাদের ছাত্র সমাজ, আমাদের দেশের মেহনতি মানুষ, সর্বশ্রেণীর সর্বপেশাজীবী মানুষ তাদের অধিকার সচেতন হয় 6 দফা সম্বন্ধে জেনে, ছাত্রদের 11 দফা সম্বন্ধে জেনে, এবং এই আন্দোলন সংগ্রামে তারা একত্রতা ঘোষণা করে। ফলে 1969 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় যে তীব্র আন্দোলন শুরু হয়, সেই গণ আন্দোলন, সেই আন্দোলনে একটা চূড়ান্ত রূপ নেয় এবং সেখানে তা বাঙালির অধিকার আদায়ের যে চেতনা এখানে কাজ করছে 52 থেকে। 52 সালের সেই আন্দোলনের সালাম এবং বরকত তারা যে ভূমিকাটা রেখেছে এবং ছাত্র সমাজ সেই চেতনা ধারণ করে 69-এর গণ আন্দোলনে আমরা দেখি সর্বশ্রেণীর মানুষ সেখানে তারা ঝাঁপিয়ে পড়েছে, ঠিক একইভাবে আন্দোলনে তারা শরিক হয়েছে। ফলে এই আন্দোলনটাও আমাদের সফল হয় এবং আমাদের রক্ত দিতে হয়। এই 69-এর এই গণ অভ্যুত্থানের এই আন্দোলনে যারা রক্ত দিয়েছে, শহীদ আসাদ, মতিউর এবং ডক্টর শামসুজ্জোহা। তো আমরা এই যে রক্তের বিনিময়ে ন্যায্য দাবি আদায় করতে গেলে যে জীবন উৎসর্গ করতে হয়, এই প্রেরণা কিন্তু বাঙালি 52-এর ভাষা আন্দোলন থেকেই পেয়েছে। তা আমরা দেখি যে এই কবিতাটার মধ্যে এই বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে। কবি কবিতাটিতে তার এই চেতনাটা কিভাবে বলছেন, আমরা মূল কবিতাটা একটু পাঠ করি। ফেব্রুয়ারি 1969, শামসুর রহমান। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এ রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা, ঘাতকের অশুভ আস্তানা। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধমরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া চতুর্দিকে। মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ, বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তুলে ফ্লাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝড়ে বিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। এই যে কবি সুন্দরভাবে এখানে তুলে ধরলেন সেই বিষয়টা, সালাম এবং বরকতের কথা বললেন। 21-এ তারা যে ভূমিকাটা নিয়েছিল, 69-এ এসে যে সালাম বরকতের মতোই সেই জেগে ওঠা সেই বিভিন্ন পেশাজীবী মানুষ তারা সেই রাজপথে তীব্র আন্দোলন করে তোলে। ঠিক একইভাবে সালাম বরকতদের মতোই 69-এও এখানে আমাদের নতুন ওই চেতনা ধারণ করে আমাদের সেই বাঙালি দামাল ছেলেরা সেই রাজপথে নেমে এসেছে। এখানে আমাদের এই শান্তিপূর্ণ আমাদের যে সমাজ, আমাদের যে দেশ, সেই শান্তিপূর্ণ দেশে
অশান্তির সৃষ্টি করেছিল সেই শাসক গোষ্ঠী, তারা আমাদের অধিকার বঞ্চিত করেছিল। এজন্যই 52-এর পরে আবার আমাদের 69-এ আন্দোলন করতে হলো। এবং এখানে বলা হয়েছে সেই আমাদের চেতনার রংটা হচ্ছে কি, চেতনার রং হচ্ছে আমাদের লাল। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, কারণ রক্ত দিয়ে আমরা 52-তে ভাষাকে প্রতিষ্ঠিত করেছিলাম। সেই চেতনায় বুকে ধারণ করে আমরা 69-এও আন্দোলনে নেমেছি এবং সেখানেও আমাদের সেই চেতনাটাই কাজ করেছে। কিন্তু আমাদের এই চেতনার রঙের বিপরীতে অন্য একটা রং আছে, সে রংটা অশুভ, অশুভ একটি রং। এই কথাটা কবি এখানে বলছেন, এই অশুভ রঙের কথা বলছেন আমাদের চেতনার বিপরীতে। এটা হচ্ছে অত্যাচারী শাসক গোষ্ঠীর সেই অত্যাচারী, তাদের অত্যাচারের চিত্র সেখানে অন্য রঙের দ্বারা বোঝানো হয়েছে। তাহলে সেই অন্য রঙের কবলে পড়ে আমরা কিভাবে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হয়েছি, সেই কথাগুলি কবি এখানে তুলে ধরেছেন, যার প্রেক্ষিতে আমাদের নতুন করে আবার জাগরিত হওয়া ছাড়া কোনো বিকল্প উপায় ছিল না। আমাদের অধিকার আদায়ের জন্য 69-এ তাই রাজপথে আবার সালাম বরকতের মতো আমাদের বিভিন্ন পেশাজীবী মানুষ, দামাল ছেলেরা রাজপথে নেমে এসেছিল অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। সেখানে তাদের আবার সেখানে জীবন দিতে হলো এবং আমাদের সেই অধিকার আদায়ের আন্দোলনকে তারা এগিয়ে নিয়ে গেল এভাবেই। তো আমরা দেখি যে এই কবিতার মধ্যে যে চেতনাটা আমরা দেখলাম, তো কবি এখানে আমরা প্রশ্ন হিসাবে আমরা যদি দেখি যে আমাদের এই যে কবিতার বিষয়বস্তুটা আলোচনা করলাম, আমরা এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন করা হয়। সেই সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদের সেখানে একটা উদ্দীপক দেওয়া হয়। সেই উদ্দীপকের সাথে সেই উদ্দীপকের প্রেক্ষিতে কিছু প্রশ্ন করা হয়, এই কবিতার আলোকে তার উত্তর দিতে হয়। সেখানে আমি সেই একটা উদ্দীপক আমি বলছি, যেমন কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবৃত্ত, নিম্নবিত্ত করুণ কেরানি, নারী বৃদ্ধ ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কোরআনিয়ার দল বেঁধে। এই যে উদ্দীপকটা বলা হলো, এই উদ্দীপকে যে সংগ্রামী চেতনার কথাটা আছে, আমরা এই ফেব্রুয়ারি 69-এর মধ্যে এই চেতনাটা আছে, সংগ্রামী চেতনা, যে অধিকার আদায় করতে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তাহলে এই উদ্দীপকের আলোকে যদি প্রশ্ন করা হয় যে শহরের পথে পথে থরে থরে কি ফুটেছে, এখানে 4টা প্রশ্ন করা হয়, ক খ গ ঘ, 4টা প্রশ্ন করা হয়। এখানে জ্ঞানমূলক প্রশ্ন এখানে বলছে শহরের পথে পথে কি ফুটেছে, সে কৃষ্ণচূড়া, থরে থরে গাছে ফুটেছে সেটা কৃষ্ণচূড়া। তারপরে আমরা জানি এখানে উপলব্ধিমূলক যে এটা ঘতে প্রশ্নটা করা হয় যে এ রঙের বিপরীত আছে অন্য রং, বলতে কি বোঝানো হয়েছে। এই যে এ রং বলতে আমাদের চেতনার রং লাল রং, সেটার অন্য রং, অন্য রং বলতে বোঝানো হয়েছে ওই যে অত্যাচারী সেই শাসক গোষ্ঠীর কথা, যাদের অত্যাচারের কারণে আমাদের সাধারণ মানুষ নিগৃহীত হচ্ছে, সেই তাদের অত্যাচারীর চিত্রটা এখানে অন্য রং দ্বারা বোঝানো হয়েছে। তারপরে আমরা দেখি যে ফেব্রুয়ারি 1969 কবিতার সাদৃশ্য, উদ্দীপকের সাথে যে সাদৃশ্যতা আছে, হ্যাঁ, উদ্দীপকের সাথে সাদৃশ্য হচ্ছে সেই সংগ্রামী চেতনা, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, সেখানে আমাদের জীবন উৎসর্গ করতে হয়। সেই জন্য এখানে পিছিয়ে গেলে চলে না, সেই চেতনার উদ্দীপকের সাথে আমাদের অধিকার আদায়ের সেই চেতনার কথাটা এখানে আছে। তারপরে আমরা দেখি যে ঘন করে যে প্রশ্নটা করা হয়, যেমন এখানে ফেব্রুয়ারি 1969-এর উদ্দীপকটা হচ্ছে এখানকার খণ্ডাংশ মাত্র,
হ্যাঁ, এখানে উদ্দীপকে যেটুকু বলা হয়েছে আমরা কবিতার মধ্যে তার চেয়ে আরো বেশি অনেক কিছু আমরা দেখতে পাই। তো সেই জন্য আমরা এটা বলতে পারি যে সেই সংগ্রামী চেতনা যেটা যার মাধ্যমে আমরা রুখে দাঁড়াতে পারি যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। তারা যখন মানুষ নির্যাতিত হয় তখন তারা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য তখন তারা সাহসী ভূমিকা নেয়, এটাই স্বাভাবিক এবং এটাই হয়। এইভাবেই আমরা দেখি যে যুগে 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 মানুষ অত্যাচার থেকে মুক্তির জন্য তারা অনেক সাহসী ভূমিকা নেয়, সেখানে তাদের দানেও তারা কুণ্ঠিত হয় না। ঠিক একই চেতনা আমরা আমাদের সেই ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে আমরা পাই। শামসুর রহমান নাগরিক কবি, তিনি নগর জীবনের এই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন কবিতার মধ্যে, এবং সেই সংগ্রামী চেতনার মানুষগুলি তাদের প্রতিবাদ করে জীবন দিয়ে তাদের ন্যায্য অধিকার আদায় করার সংগ্রাম করে গেছে এবং তারা সফল হয়েছে। যার কারণে আজকের এই যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এটা কিন্তু এই অতীতের এই সমস্ত সাহসী মানুষদের অনেক ত্যাগ কিন্তু এর সাথে জড়িত আছে। সেই জন্যই আজকে আমাদের এই সুন্দর যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা আজকে এই পর্যন্তই শেষ করতে চাই। তো তোমরা সবাই ভালোভাবে তোমরা কবিতাটা নিজেরা বাসায় পড়বে এবং ভালো করে তোমরা চর্চা করবে, অনুশীলনীর যে কাজগুলি আছে সেগুলো দেখবে, তাহলেই তোমরা এখান থেকে যে কোনো প্রশ্ন করে তার জবাব দিতে পারবে। তোমরা ভালো থেকো, তোমাদের শুভকামনা করে এখানে আজকের মতো ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাই।